আজকের বিষয় অঙ্ক, পরিমিতি, চোঙ ও গোলক। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। কোচিং ক্লাসে সকলে প্রেজেন্ট তো? কারণ লকডাউনে বাড়িতে বসে থাকা মানেই পড়াশোনা থেকে ছুটি নয়, কিন্তু বরং এই সময় সিলেবাস চটপট শেষ করতে হবে এবং পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে হবে। এবং তার জন্যই তো তোমাদের কোচিং ক্লাস প্রতিদিন দুপুর 1টায়, যার ব্যতিক্রম আজও হয়নি। আর শুরুতেই যেমনটা বললাম, আজ আমরা পড়ব অঙ্ক, পরিমিতি, চোঙ ও গোলক। আর অবশ্যই তোমাদেরকে অঙ্ক শেখানোর জন্য, পরিমিতি শেখানোর জন্য আমাদের সঙ্গে আজও স্যার রয়েছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার কল্যাণ রতন মান্না, এবং তিনি কোন স্কুল? তিনি হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুলের শিক্ষক। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের কোচিং ক্লাসে। এবং আপনি আছেন, আমরা অঙ্ক শিখবো, পরিমিতি, চোঙ ও গোলক শিখবো। সেক্ষেত্রে বোর্ডও রয়েছে, স্টুডেন্টরা তারা খাতা পেন নিয়ে একেবারে তৈরি মুখে রয়েছে তারা শেখার জন্য। তাহলে ক্লাস শুরু করা যাক। প্রথমে কি দিয়ে? চোঙ। হ্যাঁ, আমি প্রথমেই আমার প্রিয় ছাত্রছাত্রীদের নিউজ 18 বাংলার কোচিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি কোভিড-19 ভয়াবহতার মধ্যেও তারা ভালো আছেন এবং তোমরা বাড়িতেই থাকো এবং পড়াশুনোটা এগিয়ে নিয়ে যাও। আজকের আমাদের পড়ার বিষয় লম্ববৃত্তাকার চোঙ এবং গোলক। তাহলে তোমরা খাতা পেন নিয়ে একেবারে তৈরি হয়ে রয়েছো। এবার আমরা আমাদের অঙ্ক ক্লাস শুরু করছি। স্যার শুরুতেই চোঙ নিয়ে তোমাদেরকে আরো পরিষ্কার করে বুঝিয়ে দেবে। আজকে আমরা প্রথমে চোঙ নিয়ে পড়াশুনো করব। তাহলে প্রাত্যহিক জীবনে তোমাদের বাড়ির আশেপাশে, বাড়ির মধ্যেই প্রচুর চোঙের উদাহরণ আছে, এবং সেটা তোমাদের সবচেয়ে ভালো উদাহরণ বোধ হয় তোমাদের বাড়ির টিউবলাইট, জলের পাইপ বা অন্যান্য। এখন দেখো আমার হাতে এটি একটি কফি কাপ, যেটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি একটা চোঙ। তাহলে আমরা এই চোঙ নিয়েই আজকে পড়াশুনো করব। এই চোঙ প্রথমে বা তোমাদের বেবি ফুডের যে কন্টেনার, টিনের কন্টেনার, সেটাও একটা প্রপার এক্সাম্পল অফ রাইট সার্কুলার সিলিন্ডার। আমার হাতে যদি এরকম একটি বেবি কন্টেনার, ফুডের কন্টেনার যদি আমি ভাবি, এর কটা তল আমরা প্রথমে দেখে নেব। এর অ্যাকচুয়ালি 3টে তল। একটা নিচে একটা সমতল যেটা বৃত্তাকার, ওপরে একটা সমতল যেটা বৃত্তাকার, পাশেরটা হচ্ছে বক্রতল। তাহলে আমরা কি শিখলাম? একটা নিরেট সিলিন্ডারের, একটা নিরেট চোঙের 3টি তল, দুটো সমতল যেটা বৃত্তাকার, একটা বক্রতল। এগুলো নিয়েই কোশ্চেন হয় যে একটি চোঙের তল সংখ্যা ড্যাশটি, তাহলে অবশ্যই উত্তর হবে 3টি। আবার যদি ঘুরিয়ে একটু কোশ্চেন দেওয়া হয় তোমাদের যে একটি চোঙের সমতল সংখ্যা কটি, তাহলে অবশ্যই দুটো সমতল, একটা কিন্তু বক্রতল, যেটাকে আবার পার্শ্বতল, কার্ভ সারফেস আমরা বলবো। এখন আমরা এছাড়াও এর কোনো কিন্তু শীর্ষবিন্দু নেই, আর দুটো প্রান্তিকই আছে, যেটা অবশ্যই বৃত্তাকার। প্রান্তিকই কি? দুটো তল যে বরাবর যুক্ত হয়। এটা গোলাকার, বৃত্তাকার, দুটো প্রান্তিকই। তাহলে আমরা এবার এই যে আমরা চোঙ বুঝলাম, এই চোঙের ক্ষেত্রে কতগুলো দিক দেখে নেব। এখন আমরা এর প্রান্তিকই বুঝলাম, তল সংখ্যা বুঝলাম, আমরা আগে থেকে একটু আমি লিখে রেখেছি তোমাদের জন্য। এখন আমার হাতে এটাও কিন্তু একটা চোঙের উদাহরণ। কেমন? এই চোঙের, তাহলে আমরা যদি এই বেবি ফুডের কন্টেনার, এর ঠিক ওপরের ঢাকনাটা দেখবে ঠিক বৃত্তাকার একটা, তাহলে সেই ওপরের ঢাকনাটা আমি যদি খুলে ফেলি, এরকম একটা বৃত্ত পাবো। আবার নিচের দিকে ঢাকনার মতো সেটা যদি খুলে ফেলি, একটা বৃত্তাকার পাবো। এবার তোমরা যদি একটা ছুরি নাও, ছুরি নিয়ে একটা, এই কন্টেনারটা দুটো প্রান্ত আমরা খুলে ফেলেছি, একটা সাইড দিয়ে পারপেন্ডিকুলার ওয়েতে যদি কেটে ফেলো, তাহলে কি হবে? তাহলে এই জিনিসটি পাবো। আমি একটু পরে দেখছি। আরও একটা বলে নিই, এই লম্ব বৃত্তাকার চোঙ বলা হচ্ছে, এই আক্ষরিক অর্থ কি? দেখো, চোঙের আরও উদাহরণ, তোমরা কলা গাছের যে থোর বিক্রি হয়, সেটা নিশ্চয়ই একটা লম্ব বৃত্তাকার চোঙ হবে। এই প্রসঙ্গে আমি একটু গল্প করতে পারি। আমাদের ছোটোবেলায় এই কলা গাছের থোর নিয়েই আমরা খেলা করতাম, ওটাই আমাদের ছিল টিউবলাইট। কেমন? আর যে গুলঞ্চে সরু সরু মূল বেরোয় লম্বা লম্বা, ওটাই ছিল আমাদের কারেন্টের তার। আর নারিকেলের মালা, সেটা ছিল আমাদের কাছে মাইক। এই নিয়ে আমাদের অনুষ্ঠান চলতো। যাই হোক, সেটা অন্য গল্প। এখন আমরা
এই লম্ব বৃত্তাকার চোঙের আক্ষরিক অর্থগুলো আমরা মেনে চলবো। এখন তোমরা কলা গাছের যেটা থোড় বললাম, দোকানদার দেখবে একটু এই রকম ধরনের কাটে, তাই না? দুটো প্রান্ত এরকম কোণা করে কাটে। তাহলে এটা কেন কাটে? দুটো তোদের কারণ আছে। একটা কি ওই রকম কার্ভ করে কাটতে সুবিধে, পারপেন্ডিকুলার কাটতে অত সহজ নয়। কার্ভ করে কাটলে কাটার সুবিধে হয়, এক নম্বর পয়েন্ট। আরেকটা কি, এরকম কোণা করে কাটলে একটু লেন্থে বড় দেখায়, সেটাও একটা কারণ। যাই হোক, এটা আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলবো না। এর দুটো প্রান্ত দেখবে ওভাল শেপ, কেমন? কিন্তু আমি যেটা এঁকেছি বা আমার হাতের এটা কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ। কেন? এর যে পার্শ্বতল, এর যে ভূমি বৃত্তাকার তলের উপরে লম্ব পারপেন্ডিকুলার হয়, তা রাইট অ্যাঙ্গেল হয়, তাই রাইট সার্কুলার বলা হচ্ছে বা লম্ব বৃত্তাকার। আর দুটো প্রান্ত এখানে বৃত্তাকার, কিন্তু এটা কিন্তু বৃত্তাকার নয়, ওভাল শেপ। তাহলে আক্ষরিক অর্থটা আমরা বুঝে গেলাম কেন লম্ব বৃত্তাকার চোঙ বলা হয়, রাইট সার্কুলার সিলিন্ডার বলা হয়। আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই রাইট সার্কুলার সিলিন্ডারই আছে, মানে লম্ব বৃত্তাকার চোঙ আছে। তার আক্ষরিক অর্থ বুঝে গেলাম যে পার্শ্বতলটা বক্রতলটা পারপেন্ডিকুলার টু ইটস বেস, তাই আমরা বুঝে গেলাম। এবার যেটা বলছিলাম যে এর তিনটে তল আমরা খুলে ফেলতে পারি। একটা ওপরের তল ঢাকনাটা ছিল, নিচেরটা খুলে ফেলেছি, সে দুটোই বৃত্ত পেয়েছি। সেই বৃত্তের নবম শ্রেণীতে তোমরা পড়েছো, সেই বৃত্তের দেখো চারিদিকে যে পরিধিটা কি ছিল, 2πr, নবম শ্রেণীতে পড়েছো। আর ভেতরের ক্ষেত্রফলটা πr² হবে যদি তার ব্যাসার্ধটা r হয়। এখানেও আমরা ধরে নিলাম এর ভূমির ব্যাসার্ধটা r। এবার আমরা যেটা বলছিলাম যে পার্শ্বতল বরাবর ভূমির ওপরে লম্ব আকারে একটা ছুরি দিয়ে যদি আমরা কেটে ফেলি, তাহলে কি দাঁড়াবে? দেখি কাটার চেষ্টা করি এটাকে। তাহলে এটাকে আমরা খুলে ফেললাম, আমি সেইভাবে রেডি রেখেছিলাম। দেখো এইটাকে এবারে আমরা যদি হাতুড়ি দিয়ে সেই টিনের বেবি ফুডের কন্টেনারটাকে হাতুড়ি দিয়ে যদি পিটিয়ে পিটিয়ে সোজা করি, দেখো তোমাদের একটা কি হয়ে গেছে, এটা একটা আয়তক্ষেত্র পেয়ে গেছি। তাহলে পার্শ্বতলটা কার্ভ সারফেসটা একটা আয়তক্ষেত্র পেয়ে গেছি, যার আয়তক্ষেত্রের খেয়াল করো এই যে দৈর্ঘ্যটা কি দাঁড়াবে না, এই যে বৃত্তটা ছিল তার পরিধিটাই, সেই পরিধিটাই 2πr হয়ে গেছে। তাহলে এই আয়তাকার, আবারও বলছি, পার্শ্বতলটা আমরা কেটে ফেলে ফ্ল্যাট করলেই আমরা একটা আয়তাকার চিত্র পাবো, যার দৈর্ঘ্যটা কি দাঁড়িয়ে যাচ্ছে, বৃত্তের পরিধি 2πr, এবং এর উচ্চতাটা যদি h হয়, এর প্রস্থটা হয়ে যাচ্ছে h। তাহলে দেখো তোমরা খুব সহজেই জানো যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না, 2πr ইন্টু h, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কেমন? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 2πr আর প্রস্থ কত, h। তাহলে এদের গুণফলটা কি হবে, ভেতরের ক্ষেত্রফলটা কি হবে, 2πr/h। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে শুধু অনেক সময় এমসিকিউ কোশ্চেনেই জানতে চাওয়া হয় যে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে আমরা 2πr/h পেয়ে গেলাম। তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা লিখে ফেলতে পারি যে শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে 2πr/h বর্গ একক, কেমন? এটা তাহলে পার্শ্বতলটা পেলাম। দুই প্রান্তে দুটো বৃত্ত, তার ব্যাসার্ধ যদি আর হয়, নিচেরটা πr², উপরেরটা πr², তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখবো, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং দুটো প্রান্ত তলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি ছিল, এক্ষুনি আমরা দেখেছি 2πr/h, আর দুটো πr², 2πr² অ্যাড করে কমন নিলাম, 2πr কমন নিলে 2πr ইন্টু h প্লাস r বর্গ একক। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা এবং সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া আমরা পেয়ে গেলাম। এবার চোঙের আয়তনটা আমরা বের করতে চাইবো। চোঙের আয়তন, দেখো চোঙের আয়তনটারও আমি একটা কনসেপ্ট দেব। চোঙের আয়তনের কনসেপ্ট কীরকম না, ধরো তোমাদের আয়তঘনও পড়েছো, আয়তঘন পড়তে গিয়ে দেখেছো যে আয়তনের ক্ষেত্রেও তোমরা হয়তো করেছো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কেন হয় তার একটা আইডিয়া দিতে পারি। আমার এখানে একটা হাতের কাছে একটা বই আছে, এই বইটার মধ্যে আয়তন মানে কতটা আয়তনের আমার কাগজ আছে, সেটা আমরা কি করে বের করবো না, দেখো এর একটা পাতা আয়তাকার, একটা পাতা আয়তাকার, তাই না? তাহলে সেই তার পাতার ক্ষেত্রফল কি হবে না, পাতার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একদম ঠিক। তারপরে দেখো এবার একটির পর একটি পাতা জমে কতটা হাইট ক্রিয়েট করেছে, ধরো উচ্চতাটাই, তাই না? একটার পর একটা পাতা জমতে উচ্চতাটা, প্রত্যেকটা পাতাই সিমেট্রিক্যাল, এবং একটার পর একটা পাতা জমতে হাইটটা ক্রিয়েট করার ফলে কতটা আয়তনের কাগজ জমলো না, নিচের ক্ষেত্রফলটা ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা।
তাহলে এটাই কিন্তু আমরা কারণটা বুঝে গেলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, নিচে বেসের ক্ষেত্রফল ইন্টু উচ্চতাটাই তার আয়তন বেরিয়ে গেল। তাহলে এটা কি শুধুমাত্র আয়তঘনের ক্ষেত্রে আমরা জানবো? না, প্রত্যেকটা সিমেট্রিক্যাল বস্তু মানে 3D বস্তুর ক্ষেত্রেই এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি প্রত্যেকটা তল সিমেট্রিক্যাল হয়। যেমন দেখো, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রেও তোমরা ক্যারাম বোর্ডের যে গুটিগুলো দেখবে উপরে উপরে সাজিয়ে একটা তাল গাছ বানাও, সেটাও একটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে আমরা এই কনসেপ্টে আমরা কি করতে পারি, একটা গুটির বৃত্তাকার পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, দেখো একটার পর একটা গুটি দিতে দিতে হাইটটা কত হয়েছে, এইচ। তাহলে কিভাবে আমরা এর আয়তন কতটা, আয়তনের ওই গুটিগুলো আছে মানে ওই কাঠে যদি তৈরি হয় কতটা কাঠ আছে, না বেসের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু তার হাইট। একদম ক্লিয়ার। তাহলে দেখো আমরা সমকোণী চৌপলের ক্ষেত্রেও দেখলাম এরিয়া অফ বেস ইন্টু অল্টিটিউড, আবার চোঙের ক্ষেত্রেও দেখলাম এরিয়া অফ বেস পাই আর স্কোয়ার ইন্টু অল্টিটিউড পাই আর স্কোয়ার এইচ। তাহলে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব, যে কোনো 3D বস্তু যেগুলো প্রত্যেকটা তল সিমেট্রিক্যাল। এমনকি আমার এই বইটা যদি এমন হয় যে উই পোকাতে খানিকটা কোণা করে কেটে ফেলেছে, খানিকটা কোণা করে কেটে নিয়েছে, কীরকম দেখতে হতে পারে যে এই বইটা ছিল এই কোণাটা এইভাবে কেটে নিয়েছে, কেমন? তাহলে তো আমার প্রত্যেকটা পাতার আয়তাকার থাকলো না। এই ক্ষেত্রে যদি একটা প্রত্যেকটা পাতাই কিন্তু সিমেট্রিক্যাল, তাহলে সেক্ষেত্রেও আমরা একটা পাতার ক্ষেত্রফল কোনোভাবে যদি আমরা বের করতে পারি, সেক্ষেত্রেও একটি পাতার ক্ষেত্রফল ইন্টু এর হাইটটা করলেই তখনকার কতটা আয়তনের কাগজ আছে আমরা বের করতে পারবো। তাহলে আমরা এর আয়তন কি শিখলাম, এরিয়া অফ বেস ইন্টু অল্টিটিউড। তাহলে এরিয়া অফ বেস পাই আর স্কোয়ার ছিল, তার সঙ্গে অল্টিটিউড হাইটটা মাল্টিপ্লাই করব, তাহলে চোঙের আয়তন ভলিউম আমরা রিপ্রেজেন্ট করব পাই আর স্কোয়ার ঘন একক। একেবারেই আমরা আরো চোঙ নিয়ে আরো আলোচনা করব, আরো পড়াশোনা করব, তবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকো। ফিরলাম বিরতির পর কোচিং ক্লাসে। আজ অঙ্ক নিয়ে, পরিমিতি নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে এবং আবার আমি স্যারের কাছে চলে যাব। স্যার, আমরা চোঙ নিয়ে পড়াশোনা করছি, তাহলে প্লিজ আবার শুরু করা যাক আমাদের ক্লাস। হ্যাঁ, আমরা তাহলে চোঙের আয়তন, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা শিখে ফেলেছি। এবার আমরা চলে যাব ফাঁপা চোঙ। তোমরা দেখে থাকবে কাঠের তৈরি ঢোল কিংবা মাদল এই ধরনের কাঠের বডির তৈরি হয়, সেটা কিভাবে বানানো হয় না, একটা নিরেট কাঠের গুঁড়ি নেওয়া হয় সলিড, তারপর বিভিন্ন ড্রিল মেশিনের সাহায্যে হোক মাঝখান থেকে কেটে বের করে দেওয়া হয়, মাঝেরটা ধরে কেটে আউট করে দেওয়া হলো। তাহলে মাঝেরটা ফাঁপা, তবে গিয়েই তো আওয়াজটা হবে না। তাহলে আমরা এক্ষেত্রে একটা ফাঁপা চোঙ পেয়ে গেছি। এই ফাঁপা চোঙের একটা ভেতরে যে ফাঁকা জায়গাটা সেটাও কিন্তু একটা চোঙাকৃতি ফাঁকা, আর বাইরেরটা সেটাও চোঙাকৃতি। তাহলে এখানে অন্তর ব্যাসার্ধ ধরে নাও ছোট আর বহির ব্যাসার্ধ বড় আর। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যেটা ভেতর থেকে কেটে বের করে নিয়েছি সেটার কিন্তু এই যে একটা পিস, তার তাহলে এটার ক্ষেত্রে হাইট যদি এইচ থাকে, এটারও হাইট এইচ, তাহলে এই যেটা কেটে আমরা মাঝখান থেকে বাদ দিয়ে দিলাম সেটার এরিয়া কত, ভলিউম কত হবে না পাই আর স্কোয়ার এইচ। একটু আগে আমরা শিখলাম আয়তন। তাহলে শুরুতে কত আয়তন ছিল, বড় আরের জন্য শুরুতে আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন কত মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা সাবট্রাক্ট করব, তাহলে সাবট্রাক্ট করলে দেখো পাই, তাহলে ফাঁপা চোঙের আয়তনটা আমরা পেয়ে যাব পাই, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে কি হলো, এত ঘন একক কিউবিক ইউনিট। তাহলে ফাঁপা চোঙের আয়তন আমরা পেয়ে গেলাম। আরও একটা বিষয়, যদি সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কোশ্চেন হয় যে আমরা এই ফাঁপা চোঙের ক্ষেত্রে তল সংখ্যা কত, আমরা নীলের চোঙের তল সংখ্যা তো আমরা জেনে গেছি। তাহলে ফাঁপা চোঙের দেখো একটা বাইরের সারফেস, একটা ভেতরের দিকে সারফেস, দুটো প্রান্ত কীরকম দেখতে হবে, বলয় আকৃতি। তোমরা ক্লাস 9-এ পড়েছো, দুটো বলয় আকৃতি যার অন্তর ব্যাসার্ধ ছোট আর বহির ব্যাসার্ধ বড় আর, কেমন দুটো প্রান্ত এরকম দেখতে হবে। তাহলে দেখো আমরা এর কতগুলো সারফেস তৈরি হলো, একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে দেওয়াল,
আর দুটো প্রান্ত, তাহলে এর কিন্তু তল সংখ্যা হয়ে যাবে 4টে। এখানে যদি আমরা কোশ্চেন হয় যে এই 4টে তলের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সেক্ষেত্রে যার আমি আর ডিটেলসে লিখছি না, মুখে বলে দিচ্ছি, যার অন্তর ব্যাসার্ধ, ভেতরের দিককার ব্যাসার্ধ ছোট আর, বাইরের দিককার ব্যাসার্ধ বড় আর। তাহলে দেখো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বাইরের দিকের দেওয়ালটার ক্ষেত্রফল কি হবে, একটু আগে আমরা শিখেছি 2πr h। ভেতরের দিকটাও তো একটা চৌ, এই যে এটা কি হবে, এরও ভেতরের দিককার কি ছোট আর, এর জন্য 2πr h, উচ্চতা সবারই একই। আরেকটা কি হবে, দুটো প্রান্তের যে বলয় আকৃতি, এই বলয় আকৃতির ক্ষেত্রফল কি হবে, সেটা 2 টাইমস পাই ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এত, এটা ক্ষেত্রফল যেহেতু এর একক হবে বর্গ একক। তোমাদের একটু বলি, পরিমিতি বা অন্যান্য ক্ষেত্রে ইউনিটটা খুব গুরুত্বপূর্ণ, বর্গ না ঘন এবং সেটা সেন্টিমিটার না মিটার, এটা যেন ভুল করো না। আরেকটা বিষয় বলে দিই, এখানে এই ফর্মুলাগুলোতে যেটা পাই ব্যবহার করছি, তোমরা যদি মাধ্যমিকের কোশ্চেনে দেখো যে পায়ের আসন্ন মান 22/7, যেটা যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, সেই পায়ের মানটা এটা ধরে অঙ্ক কষতে বলা হচ্ছে। কেন ধরতে বলা হচ্ছে, তাহলে কি এর নিজস্ব মান নয়? না, নিজস্ব অ্যাকচুয়াল মান কিন্তু 22/7 নয়, এটা আসন্ন মান। তাহলে পাই অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু 22/7, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসন্ন মান 22/7, যেটা আমরা প্রায় বেশিরভাগ অঙ্কে আমরা ব্যবহার করি। এবার তাহলে আমরা এখানে আরও একটা, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন বলয় আকৃতির, তাহলে পুরোটার ক্ষেত্রফল পাই বড় আর, এটা অন্তর ব্যাসার্ধ ছোট আর, পুরো ক্ষেত্রফলটা কি ছিল, পাই বড় আর স্কোয়ার, তার থেকে সাবট্রাক্ট হবে ভেতরেরটা পাই ছোট আর স্কোয়ার, তাহলে তাই হয়েছে পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এটা 2 টাইমস কেন, দুটো প্রান্তের জন্য। তাহলে আমরা ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা আমরা শিখে ফেললাম। এবার আমরা একটা অঙ্ক যদি তোমাদের দেওয়া হয় যে ধরো 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, এত কি আয়তন যেহেতু ঘন একক, এটা ফর্মুলা। তাহলে পাইয়ের আসন্ন মান আমরা এক্ষুনি বললাম 22/7, আর স্কোয়ার এখানে আর বলা হয়েছে 14, 2/14 হবে, আর এইচটা 10, কেমন এত। তাহলে এখানে আমরা সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, 7 2 যা, তাহলে 2, এত সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম। তাহলে যে চোঙের কথা বলা হয়েছিল যে তার ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার ও উচ্চতা 10 সেন্টিমিটার, তার সূত্রের সাহায্যে আমরা তার আয়তন বের করে ফেললাম। তাহলে ওই চোঙের এবার আমরা বের করব যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এক্ষুনি আমরা কি শিখেছি, পাই 2π আর ইন্টু আর প্লাস এইচ, এত কি বর্গ একক। তাহলে 2 আসন্ন মান 22/7, পাইয়ের আর এর ভ্যালু কত, এখানে 14 বলা আছে, 14 প্লাস হাইটটা 10, এত। তাহলে এখানে কি হবে না বর্গ সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 7 2 যা, তাহলে কত হবে 11 ইন্টু 8
আর এটা কত হয় 24। নেক্সট এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলে বের করে ফেলতে পারলাম। অনেক সময় শুধু 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল আমরা পেয়েছি যে 2πr/h, সেক্ষেত্রে শুধুমাত্র ওই ফর্মুলাটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব। স্যার চোঙের ক্ষেত্রে নরমালি 1, 2 আর 4 নম্বরে প্রশ্ন আসে, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? চোঙের ক্ষেত্রে তল সংখ্যা, শীর্ষবিন্দু তো নেই, তল সংখ্যা দিয়ে ভীষণ কোশ্চেন আসে। তারপর তলের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই ফর্মুলাগুলো দিয়ে যে আর ব্যাসার্ধ না বলে দিয়ে বলা হলো 8টা যদি ব্যাস হয়, 8টা ব্যাস, তাহলে তখন আয়তনের ফর্মুলা কি হবে। তারপর এই সমস্ত ছোট ছোট কোশ্চেন, ট্রু ফলস, যে চোঙের তল সংখ্যা 2টি, এরকম ধরনের ট্রু ফলস কোশ্চেন হয়। তারপরে একটা বড় চোঙ গলিয়ে দিয়ে ছোট ছোট কতগুলো চোঙ বানানো হলো, প্রত্যেকটার ডাইমেনশন দেওয়া আছে, তাহলে কতগুলো ছোট ছোট চোঙ তৈরি হবে। বা চোঙ গলিয়ে গোলক বানানো হলো, তাহলে কতগুলি গোলক বানানো যাবে। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে করো, নিশ্চয়ই সবই কমন পাবে। এগুলো 1 নম্বরের জন্য। তাহলে 4 নম্বর? 4 নম্বরে এরকম বললাম তো যে চোঙ গলিয়ে গোলক বানানো হচ্ছে, কতগুলো গোলক বানানো হবে, এই ধরনের কোশ্চেন। তাহলে 1, 2, 4 নম্বরে এই প্রশ্নগুলো আপনি সাজেস্ট করছেন? একদম। আচ্ছা, তাহলে চোঙ নিয়ে আমাদের অনেক পড়াশোনা হলো এবং কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তাও স্যার আমাদেরকে সাজেস্ট করলো। আর এবার আমাদের সময় হয়ে গিয়েছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিজ্ঞাপন বিরতির পর আমরা পড়বো কিনে গোলক নিয়ে। আর এবার তোমাদের তো ফোন আমরা নেবই, তবে আগে একটা ছোট্ট বিরতি, তারপরে ফিরছি, সঙ্গে থাকো ক্লাসে। আর এবার আমরা পড়বো গোলক নিয়ে। তবে তার আগে বলে রাখি, তোমরা আমাদেরকে কল করতে পারো। কল করার জন্য ফোন নাম্বারটা একবার বলে দিই, 66202325, 66202326। এই দুটি নম্বর রয়েছে, এই দুটি নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো। স্যার রয়েছে আমাদের সঙ্গে, অবশ্যই চোঙ এবং গোলক সম্পর্কিত প্রশ্নের উত্তর স্যার দেবে, তাই তোমরা আমাদেরকে কল করো। তবে তার আগে একবার গোলক নিয়ে একটু পড়ে নিই স্যার। আচ্ছা, গোলককে যাওয়ার আগে আমি একটা চোঙের সম্পর্কেই বলি। এটা খেলা, একটা মানে রোটেটিং একটা ফ্লোর বা টেবিল, তার উপরে ধরে একটা সরল রেখাংশ আমি এখানে এরভাবে আটকে দিলাম। এই যে টেবিলটা প্রচণ্ড স্পিডে গোল করে ঘোরাচ্ছি, কেমন? তাহলে এই যে একটা সরল রেখাংশ, এটাই ঘুরে দেখো একটা চোঙ তৈরি হয়ে যাচ্ছে। মাত্র একটা সরল রেখাংশ, তাই দিয়ে কিন্তু চোঙ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে লাইনটাকে আমরা কি বলবো? একটাই মাত্র স্ট্রেট লাইন, এটাকে চোঙের উৎপাদক রেখা বা জেনারেটিং লাইন্স বলবো। সিমিলারলি আমরা বৃত্তাকার যে আমরা গোলক খুব সহজ এক্সাম্পল তোমাদের ফুটবল। এই যে গোলকটা আবার কিভাবে বানাতে পারি দেখো, একটা অর্ধবৃত্তাকার তার নিলাম, অর্ধবৃত্তাকার তার। এবার এই তারটা নিয়ে আমি একটা ছোট্ট কাঠি নিলাম, কাঠিটাকে কি করব? এই প্রান্তে জুড়ে দেব। এবার দেখো আমরা এই যে নিচের হাতলটা পাখার মতো তৈরি হলো, এই নিচের হাতলটা প্রচণ্ড স্পিডে এইভাবে ঘোরাও, দেখবে এটা ঘুরে একটা গোলক তৈরি হয়ে যাচ্ছে। এটাকে যদি ঘোরাও, তাই না? দেখো অর্ধবৃত্তাকার তারের রিং, সেটাই কেমনভাবে ঘুরিয়ে আমরা একটা গোলক বানাতে পারলাম। যাই হোক, এগুলো একটা খেলার কথা। তাহলে আমরা আমাদের হাতের সামনে ফুটবলটাই একটা গোলক। এই ফুটবলের কটা তল থাকে? একটাই তল। তাই কোশ্চেন হয় তোমাদের, একতলীয় ঘনবস্তুর নাম ড্যাশ, অবশ্যই গোলক। একটা তল দিয়ে আর কোনো 3D বস্তু হয় না। এবার এর কোনো শীর্ষবিন্দু নেই, একটাই তল, বক্রতল। এবার এই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না? গোলকের বক্রতলটার ক্ষেত্রফল 4πr², যদিও ওর ব্যাসার্ধটা আর হয়। এটা একটা আইডিয়া তোমাদের আমি দিতে পারি যে কেন 4πr² হয়। এটা প্রমাণটা কিভাবে করব না? প্রমাণটা অবশ্যই ক্যালকুলাস লাগবে। তোমরা 11-12 কলনবিদ্যা শিখবে বা তার উপরেও, সেখানে সারফেস ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশনের মাধ্যমে আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পরে বের করব। এখন আমরা তোমাদের একটু আইডিয়া দিতে পারি কেন 4πr² হয়। তোমরা একটা ফুটবল নিয়ে নাও, তার ব্যাসার্ধ ধরে নাও হয়তো 10 একক, আর এর মান 10 একক। তাহলে সেম ব্যাসার্ধের তুমি খাতায় একটা বা রঙিন কাগজের ওপর সেম যদি 10 হয় আর এর মান 10, 4টে
গোল এঁকে নাও সেম এরিয়ার, সেগুলো কি একটা সমতলে, ওই 4টে গোলাকার রঙিন কাগজকে তুমি ছোট 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 টুকরো কেটে নাও। এই টুকরো তাহলে এক একটা এরিয়া কি হবে, 4টে যে তুমি সার্কেল পেলে, বৃত্ত পেলে, তার প্রত্যেকটার পাই আর স্কোয়ার করে, তাই না? এক্ষুনি তোমরা নবম শ্রেণী থেকেই জানো এক একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে 4টে আমরা কেটে নিয়েছি। এই ছোট ছোট কাগজগুলো তোমরা যদি ছোট্ট ছোট টুকরো করো, এগুলোকে কুচিয়ে কুচিয়ে এই ফুটবলটার চারিদিকে এবারে চেটাতে থাকো, দেখবে পুরোটাই কভার হয়ে গেছে। তার মানে কি 4টে পাই আর স্কোয়ার এটাকে যেহেতু কভার করলো, এর তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 টাইমস অফ পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। নিশ্চয়ই একটা আইডিয়া পেলে। কিসের আইডিয়া? না ক্ষেত্রফলের, এর একটি মাত্র বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার। সিমিলারলি গোলকের আয়তনের ফর্মুলা তোমরা এখন মনে রাখো, তোমরা ওপরে উঠে প্রমাণ করবে। 4/3 4/3 পাই আর কিউব ঘন একক। এখানে আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের সমস্ত জায়গাতে দেখবে যে যে কোনো ক্ষেত্রফল যখন হবে তার প্রত্যেকটা টার্মের অর্ডার 2 হয়। দেখো 4 পাই আর স্কোয়ার, পাই তো কনস্ট্যান্ট, অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেটা কিন্তু অমূলক সংখ্যা, মনে রেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু 22/7, তাহলে 4 পাই কনস্ট্যান্ট, আর স্কোয়ার তার ডাইমেনশন কিন্তু 2। আবার দেখো ঘনফল যখন 4/3 পাই আর কিউব, আর এর দেখো ডাইমেনশন মাত্রাটা 3। সিমিলারলি তোমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি শিখেছো? 4 পাই আর স্কোয়ার এইচ, আর এর পাওয়ার 2, এইচ এর পাওয়ার 1, তাহলে তারও ডাইমেনশন 3। তাহলে যে কোনো মানে আয়তনের বিষয়ে যে কোনো ফর্মুলাই হোক না কেন তার ডাইমেনশন সবসময় 3 লক্ষ্য করবে, তবে গিয়ে তোমার ঠিক আছে। আবার ক্ষেত্রফলের ডাইমেনশন সবসময় 2 থাকে। ক্লিয়ার? তাহলে আমরা এবারে যদি এটা কি হলো, নিরেট গোলকের মধ্যে, নিরেট লোহার একটা গোলকের কতটা আয়তনের এখানে লোহা আছে, না তার আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। এবারে যদি আমরা ওই যে কোনো একটা রাবারের ফুটবল নিয়ে নিই, সেটা তো তৈরি করতে বানাতে কিছুটা তো রাবার লেগেছে, সেই রাবারের ভলিউমটা কত, সেটা তাহলে ফাঁপা, মাঝখানটা ফাঁপা, কিন্তু তার একটা থিকনেস আছে, তাহলে এরই একটা থিকনেস আছে। তাহলে এর ভেতরের, তাহলে এরকম যদি আর একটা ফুটবলই ভাবো, একটা রাবারের তৈরি ফুটবল, তার অন্তর ব্যাসার্ধটা তাহলে ধরি আর, আর বহির ব্যাসার্ধটা বড় আর, সেটা আর মুখেই বলে দিলাম, বড় আর মানে বাইরের দিকে বড় আরটা, বড় ব্যাসার্ধটা, ছোট আর মানে ভেতরের ব্যাসার্ধটা। তাহলে এক্ষেত্রে তার আয়তন কি হবে? এটা ফাঁপা গোলকের আয়তন। তাহলে 4/3 পাই বড় আর কিউব ছিল শুরুতে, যদি সলিড হতো 4/3 বড় আর কিউব, তার তলায় কি বসবে? বাইরের থেকে ধরো ওই কাঠের গুঁড়ির মতোই কুদিয়ে বের করে নেওয়া হয়েছে 4/3 পাই ছোট আর কিউব, সেটা সাবট্রাক্ট হয়ে যাবে পাশে 4/3। তাহলে সেক্ষেত্রে কমন নিয়ে ফাইনালি তোমরা কি পাবে? এটা দেখো 4/3 পাই ছোট আর কিউব, এত কি ঘন একক, ওই কথাটা তোমরা লিখবে ঘন একক। 4/3 পাই কমন নিলে এত ঘন একক। তাহলে নিশ্চয়ই ফাঁপা গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই বড় আর কিউব মাইনে ছোট আর কিউব। বড় আর কিউব নিশ্চয়ই আর লিখে দিতে হবে না, ওটা বাইরের ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ, আর ছোট আরটা অন্তর ব্যাসার্ধ। তাহলে এভাবে কি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো? অর্ধগোলকটা আমি এক্ষুনি বলছি। আচ্ছা, অর্ধগোলক, তাহলে অর্ধগোলক এবার যদি এমন হয়, তোমরা মুসম্বিও মোটামুটি একটা এক্সাম্পল গোলকের, তাহলে এই মুসম্বি যদি আমরা ঠিক দুটো টুকরো করে ফেলি, এক একটা কি হবে? নিরেট অর্ধগোলক। কেমন? তাহলে নিরেট অর্ধগোলকের তাহলে সেরকম ছবিটা কিরকম হবে? না এইরকম। ঠিক এক্ষেত্রে আবার বলা হতে পারে একই রকম কোশ্চেন, এক্ষেত্রে কিন্তু নিরেট অর্ধগোলকের অবশ্যই তোমরা তল সংখ্যা দুটো হয়ে গেল, একটা সমতল। এবার ঘুরিয়ে কোশ্চেন কিরকম? নিরেট গোলকের সমতল সংখ্যা একটি, কিন্তু শুধু যদি বলে তল সংখ্যা দুটি, একটা সমতল বৃত্তাকার আর একটা বক্রতল। তাহলে আমরা এক্ষেত্রে যদি ব্যাসার্ধটা আর হয় ওই নিরেট গোলকের, নিরেট অর্ধগোলকের, তাহলে আমরা কি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? একটা যেটা বৃত্তাকার সমতল পাই আর স্কোয়ার, আর
বক্রতলটা কি হবে, টোটালটা যদি থাকতো 4πr², একটু আগে আলোচনা করেছি, তার অর্ধেকটা 2πr², আর এটা πr², বৃত্তাকার তলটা πr², আর বক্রতলটা 4 এর অর্ধেক 2πr², তাহলে দুটো সাম করে 3πr² বর্গ একক। এবার এর আয়তন, তাহলে পুরো মুসুম্বিটা যখন 4/3 πr³ তাহলে হেমিস্ফিয়ার বা অর্ধগোলক, তার আয়তন কি হবে, ঠিক অর্ধেক হবে, অর্ধেক অর্ধেক হয়েছে আয়তনটা। তাহলে এই নিরেট অর্ধগোলকের আয়তন 4/3 πr³ এর হাফ অফ, ওই হাফ 4 কাটাকুটি করে কি হবে, তাহলে 2/3 πr³ ঘন একক। তাহলে এখানেই দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করো দুটো মুসম্বি, তাহলে 4/3 πr³ পেয়ে যাবে, তাহলে তার ঠিক অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে নিরেট অর্ধগোলকের তল সংখ্যা দুটি, সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², তার আয়তন 2/3 πr³। এখন আমরা একটা গোলকের উপরে সহজ অঙ্ক আমরা করতেই পারি। আচ্ছা, সেক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন এসে থাকে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বাড়ে, তাহলে বহুতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, যদি এই ধরনের প্রশ্ন আসে? একবার বলুন। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়লো, তাহলে বহুতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? কিভাবে হবে? ব্যাসার্ধ বাড়ানো হলো বহুতল নয়, ওটা সমগ্র তল। একটি গোলকের ব্যাসার্ধটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমার ব্যাসার্ধটা শুরুতে ব্যাসার্ধ ধরে নিলাম আর একক, তাহলে ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল কি ছিল, সমগ্র তল, ওটা বহুতল নয়, সমগ্র তল হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তল তোমরা লিখবে ক্ষেত্রফল 4πr², এত বর্গ একক। এবার কি করা হচ্ছে, নূতন ব্যাসার্ধ 50% বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে নূতন ব্যাসার্ধ আচ্ছা বড় আছে, সেটা তো বেড়ে যাচ্ছে, আর প্লাস 50% বাড়ানো হচ্ছে, আর প্লাস আর এর উপরে 50% মানে 50/100। তাহলে কি হলো, তাহলে এটা 3r/2 এত একক, কি হলো, নূতন ব্যাসার্ধ। তাহলে এখনকার ক্ষেত্রফল, নূতন ক্ষেত্রফল কি হবে, 4π এই r² বা কি হবে 9r²/4 এত কি হবে, বর্গ একক। তাহলে বাড়লো, বৃদ্ধিটা কত হলো, ক্ষেত্রফল 4πr² ছিল, এটা হলো, তাহলে আমার বৃদ্ধিটা কত হলো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি। এখন এটা কি হলো, 9/4 ইন্টু 4πr² মাইনাস এটা 9/4 πr² মাইনাস প্রিভিয়াসটা 4πr², এত বর্গ একক কথাটা থাকবে। তাহলে সাবট্রাক্ট করো, 1 সাবট্রাক্ট করলে 5/4 ইন্টু 4πr², তাই না? না 5/4 একদম ঠিক। তাহলে এটা কাটলো, তাহলে কি হলো 5πr²। তাহলে এবার তাহলে পার্সেন্টেজ বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার, পুরো কথাটা লিখলে ক্ষেত্রফল বৃদ্ধির হার। তাহলে কত বেড়েছে, এটা আমরা কত বেড়েছে, 5πr²। তাহলে 5πr² কততে বেড়েছে, 4πr² বেড়েছে। তাহলে বৃদ্ধির হার কি হবে, 5πr², ঐকিক নিয়মে তোমরা করতে পারো, ইন্টু 100%। 4πr ঐকিক নিয়মেও করতে পারো তোমরা, যে 4πr² বৃদ্ধি পায় 5πr², একে কত বৃদ্ধি পাবে, 100তে কত বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে দেখো এটা কাটলো 25, তাহলে 125%। আচ্ছা, 125%। রেডিয়াসটা একটু বাড়ানোর জন্য ক্ষেত্রফলটা কত বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আমরা আরো আলোচনা করব, আরো পড়াশোনা করব, চোঙ এবং গোলক নেব, অবশ্যই তোমাদের ফোন নেব। আর একবার বলে দিই ফোন নাম্বারটা 66202325, 66202326। তোমাদের সঙ্গে সরাসরি ফোনে কথা হবে, স্যার থাকবেন, তবে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরলাম কোচিং ক্লাসে। এই মুহূর্তে দুজন পড়ুয়া আমাদের সঙ্গে রয়েছে, এক এক করে তাদের ফোনটা নিয়ে নিই। আমাদের সঙ্গে বসিরহাট থেকে রয়েছে রিতেশ সরকার। রিতেশ, তোমার প্রশ্ন বলো। হ্যালো। হ্যাঁ, প্রশ্ন বলো। হ্যাঁ, আমার আজকে গোলক সম্বন্ধে চ্যাপ্টার থেকে আমার প্রশ্নটা হলো, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো
যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা, এটা যদি একটু স্যার যদি বুঝিয়ে দেন। হ্যাঁ, শুনতে থাকো। একদম। আরো একজন আছে খুব স্যার, সুন্দর আমরা একটু question। নিয়ে নিই প্লিজ। আরো একজন রয়েছে ইছাপুর থেকে, সায়নী ঠাকুর রয়েছে। সায়নী, তোমার প্রশ্ন বলো। গুড মর্নিং, গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম। আমার প্রশ্নটা হলো, যদি কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি 22 ডেকামিটার এবং উচ্চতা 5 ডেকামিটার হয়, তবে ওই পাত্রের বাইরের সমগ্র তল রং করতে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে হিসাব করে লিখি। আচ্ছা, শুনতে থাকো স্যার। আমি দুজন বন্ধুরই উত্তর দেব। তার আগে আমরা একটুখানি খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদের একটু দেখিয়ে দিই। তোমাদের নিশ্চয়ই বাড়িতে বাটি আছে, বাটি সেটা পেতলের হলে আরও ভালো, কেন ও রিমটা মুড়িটা তোমরা দেখতে পাবে। যাই হোক, এরকম আমি একটা বাটি আঁকার চেষ্টা করেছি, ওটাতে কতটা মেটাল আছে, কতটা পেতল আছে, এটা একটা ভালো কোশ্চেন। তাহলে এক্ষেত্রেও ভেতরে ফাঁপা জায়গাটাও অর্ধবৃত্ত, অর্ধগোলক, আর পুরো বাটিটাও অর্ধগোলাকৃতি। তাহলে দেখো তো, তাহলে আমরা অন্তর ব্যাসার্ধ যদি ছোট আর, বহির ব্যাসার্ধ সবসময় আমরা বড় আর লিখছি, তাহলে দেখো এর এরিয়া বা আয়তনটা আগে চলে আসে। তাহলে কি হবে, যদি নিরেট অর্ধগোলক হতো 2/3, আবার অর্ধগোলক তাহলে 4/3 হবে না, কিন্তু 2/3 পাই আর বড় আর কিউব, তার থেকে ভেতরটা কুড়িয়ে বাদ করে বাদ দিয়ে দেওয়া আছে 2/3 পাই ছোট আর কিউব। তাহলে দুটোর বিয়োগ করে কমন নিলে এটাই হবে ভলিউম। ভি লিখেছি আমি, ওটা অ্যাকচুয়ালি আয়তন। কেমন? এবার এরিয়া, তাহলে এই যে তোমার বাটির তাহলে কটা তল হয়ে গেল দেখো। এক্ষেত্রে একটা বাইরের দিকের তল অর্ধগোলক, ভেতরের দিকেও একটা অর্ধগোলক তল দুটো, আর তার মুড়িটা ওই রিমটা আরেকটা তল, তাহলে 3টে তল। এরকম ছোট ছোট কোশ্চেন হতে পারে যে এরকম অর্ধগোলাকৃতি বাটির কটা তল থাকবে, তাহলে 3টে তল। সেই 3টি তলের এরিয়া কী হবে না, বাইরের দিকের 2 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ারের হাফ। আচ্ছা, ভেতরের দিকে 2 পাই ছোট আর স্কোয়ার, আর ওই রিমটা যেটা বল হয় সেটা কি হবে, পাই বড় আর স্কোয়ার থেকে ছোট আর স্কোয়ার বাদ দিলে তাহলে সেটা, তাহলে সবগুলো সাম করে আমরা পেলাম 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এগুলো আমরা জেনে গেলাম। এবার উত্তরটা, প্রথম বন্ধুর উত্তরটা আমি দিচ্ছি। যে ও বলল কি একটা গোলক ছিল, নিরেট ধাতব গোলক। তোমরা নিশ্চয়ই বাতাবি খাওয়ার তোমাদের দেখেছো নিশ্চয়ই, বেশ বড় সড়ো বাজার থেকে কিনে নিয়ে এলাম মাছ, তারপর যখন খোসাগুলো কেটে কেটে বাদ দিয়ে দিলাম, তখন একটা ছোট্ট শাসালো, সেটা সুন্দর। তাহলে এরকম যদি একটা বড় গোলক হয়, তার চারিদিক থেকে কেটে বাদ দিয়ে দেওয়ার পরে ছোট একটা পড়ে থাকলো, কেমন? তাহলে আমরা কি পেলাম এখান থেকে, ছোট্ট একটা অংশ যেটা আমরা খাবো, সেটার ব্যাসার্ধটা ছোট আর ধরে নিলাম, আর শুরুতে ছিল বড় আর, কেমন? ভেতরের যেটা শাসালো অংশ সেটা ছোট আর ব্যাসার্ধ, বড়টা বড় আর। এখন ওর গল্পটা কি, যে চারিদিক থেকে এমনভাবে কেটে ফেলা হলো যে প্রথমে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি ছিল, 4 পাই বড় আর স্কোয়ার, বক্রতলটার ক্ষেত্রফল। এখন যেটা নূতন পেলাম 4 পাই ছোট আর স্কোয়ার। এবার কি কাণ্ডটা ঘটেছে না, ছোট যেটা পেলাম শাসালো অংশটা, সেটা ঠিক অর্ধেক হয়ে গেছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেয়ারফোর বাই দা প্রবলেম, প্রশ্নানুসারে এটা তোমরা লিখবে যে নূতন যেটা শাসালো অংশটা ছোট্ট পেলাম, সেই এরিয়াটা ঠিক আগের অর্ধেক হয়ে গেছে 4 পাই বড় আর স্কোয়ার। তাহলে এখন দেখো 4 পাই কাটা পড়লে তাহলে কিটা হলো না, বড় আর স্কোয়ারটা 2 ছোট আর স্কোয়ার, তাহলে দ্যাট ইমপ্লাইজ বড় আর স্কোয়ার রুট অফ এটা, দ্যাট ইজ √2 আর। তাহলে আমার প্রথম অবস্থায় বড় ব্যাসার্ধের সঙ্গে ছোট ব্যাসার্ধের রিলেশনটা পেয়ে গেলাম, বড় ক্যাপিটাল আরটা √2 টাইমস অফ ছোট আর। এবার কি বলা হয়েছে কোশ্চেনটা, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করা। অবশিষ্ট মানে যেটা শাসালো থাকলো। তাহলে আমার প্রথমে আয়তনটা কি ছিল, প্রথম শুরুর আয়তন, এর আয়তন কি ছিল, এটার এরিয়া, এটা এ ফর এরিয়া ক্ষেত্রফল। ভলিউম কি ছিল 4 পাই, এটা ক্যাপিটাল ভি লিখি, 4/3 পাই আর কিউব ইন টার্মস অফ স্মল আর। তাহলে কি হবে 4/3 পাই
বড় আর কিউবটা বসালে √2 এর হোল কিউব কি হবে 2√2 আর কিউব। এটা তাহলে শুরুর ভলিউম। এবার এটার ভলিউম কি দাঁড়ালো, এটার এরিয়া এটার ভলিউম কি দাঁড়াবে, এটা ছোট হয়ে গেছে আয়তন, তাই স্মল ভি দিলাম। তাহলে 4/3 পাই স্মল আর কিউব, এত ঘন একক। তাহলে শুরুতে আয়তনটা ছিল এটা, সেটার থেকে নূতন পেলাম এটা, তাহলে ওই যে বাইরের থেকে কেটে নেওয়া অংশ, ফেলে দেওয়া অংশ, সেটা কত হবে, দুটোর বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে কেটে ফেলা অংশের আয়তন বা ফেলা অংশের আয়তন। স্যার দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও নেব, আমাদের হাতে একদম সময় নেই। দুটো বিয়োগ করে দাও, এটা মাইনাস এটা, তাহলে 4/3 পাই আর কিউব কমন নিয়ে 2√2 - 1, দুটো সাবট্রাক্ট করলে এত ঘন একক কথাটা লিখবে। এবার এটার সঙ্গে তাহলে নির্দেয় অনুপাত, এই আয়তনটার সঙ্গে নূতনটার আয়তন কত হবে, দুটো আয়তনের অনুপাত, নির্ণয় অনুপাত বা কেটে নেওয়া অংশ, পুরো ল্যাঙ্গুয়েজটা তোমরা লিখবে, আমার স্পেসও একেবারে, কম হ্যাঁ। এবং টাইমও কম। Time তাহলে অনুপাতটা কি হবে, কেটে নেওয়া অংশের এটার আয়তন = 4/3 পাই ছোট আর কিউব। 4/3 পাই আর কিউব বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিয়ে দিলে যে অ্যান্সারটা হবে 2√2 - 1 এটাই হলো ফাইনাল উত্তর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইন্টারেস্টিং কোশ্চেন। একেবারে, আর আমাদের হাতে একদম সময় নেই, তাই আর আমরা ফোন নিতে পারলাম না, তার জন্য দুঃখিত। তবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য স্যার আপনাকেও ধন্যবাদ। আজ আমরা অঙ্ক নিয়ে পড়লাম এবং অবশ্যই আগামীকালও আমাদের বিষয় থাকবে। কি বিষয় আগামীকাল, চলো একবার দেখে নিই। আগামীকাল আমাদের বিষয় ইতিহাস, অর্থাৎ শুক্রবার আমরা পড়ব সভা সমিতির যুগ এবং লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ। এই থাকবে আগামীকালে আমাদের বিষয়।